কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ঢালাও সমর্থন আর বিরোধিতার পরিবর্তে গঠনমূলক সমালোচনায় নিশ্চিত হবে আইনের শাসন, প্রত্যাশা বিশ্লেষকদের। যে অধ্যাদেশগুলো জারি হয়েছে সেগুলো পার্লামেন্টে উঠবে, তো এখন সেগুলা উঠার পরে কতটুকু গ্রহণ হয়, কতটুকু বর্জন হয়। সরকার যা কিছু করে সব কিছু অতি ভালো, অতি ভালো, অতি ভালো, আর বিরোধীরা অতি খারাপ, অতি খারাপ। এর বাইরে কিন্তু কোনো বিশ্লেষণ কেন ভালো কেন খারাপ ওই আলোচনাগুলি হতো না। ঈদযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে গণপরিবহন। অতিরিক্ত ভাড়া আদায়ের শঙ্কায় যাত্রীরা, জ্বালানি সংকটে বেড়েছে দুশ্চিন্তা। এখন ঈদের সময় আশা করি এইটা তেলের টাকা দিয়া মালিককে কিছু দেওয়ার জন্য চেষ্টা করি। যাত্রী অসন্তুষ্ট না হয়, গাড়ির ভিতরে যাতে ময়লা, গ্যাস গন্ধ এগুলো যাতে না থাকে, যাত্রীরা যাতে ভালোভাবে বাসায় যাইতে পারে। তারা অগ্রিম টিকিট কাটি নাই, পাই নাই, কিন্তু এভাবে কষ্ট করে যাইতে আর কি। হরমুজ প্রণালীতে ইরানি নৌযান লক্ষ্য করে বোমা বর্ষণ। পাল্টা জবাবে ইসরায়েলের হাইফা বন্দরের জ্বালানি স্থাপনায় তেহরানের মিসাইল। ইরানের স্থলসেনাও পাঠাতে পারেন ট্রাম্প। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাংবিধানিক সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ বসছে কাল। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। আমরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় দেখি যে আপনার কোনো বিরোধী দলীয় কেউ থাকলে তাকে মনে করেন যে এলাকার নেতারা সবাই মিলে আটক করছে, এটা যেন না থাকে। বাজারে গেলে 500 টাকা কোন জায়গা থেকে পকেট থেকে আয় পাওয়া যায়, এখন ওই দিক দিয়ে একটু দেখা দরকার। যদি তারা ভালো না কিছু করতে পারে তাহলে দেশ ছাড়া পালাতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতওয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের গুরুত্ব অনেক বেশি। গত 15-16 বছর নির্বাচন ঠিকভাবে হয় নাই, কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। তো এখন মানুষের প্রত্যাশা পরিবর্তন। আমরা তো মেজরিটি এরকম মনোভাব না রেখে যদি এটা সুন্দরভাবে চলে, তাইলে আমাদের ভবিষ্যতে গণতন্ত্রের একটা শুভযাত্রা এখান থেকে শুরু হতে পারে। শতকরা 70% সংসদ সদস্য নতুন, আগে তাদের অভিজ্ঞতা ছিল না। আর তার উপরে ওইরকম প্রায় 70% হলো ব্যবসায়ী। সরকার যা কিছু করে সব কিছু অতি ভালো, অতি ভালো, অতি ভালো, আর বিরোধীরা অতি খারাপ, অতি খারাপ। এর বাইরে কিন্তু কোনো বিশ্লেষণ কেন ভালো কেন খারাপ ওই আলোচনাগুলি হতো না। তো আশা করছি ওই দিক দিয়ে এই সংসদ ভিন্নতর হবে। প্রায় 9 মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছেন রাজনৈতিক দলের নেতারা। হ্যাঁ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় যেখানে সমর্থন আছে জনগণের। ফলে জুলাই সনদে চূড়ান্ত কাঠামো পেতে সংসদ সদস্যদের অনুমোদন লাগবে। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের পর সাংবিধানিক নিয়ম মেনে সরকার পরিবর্তন ও পরিচালিত হয়েছে। তাই সংস্কারের স্থায়ী রূপ দিতে হলে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে। সুপারিশগুলি তো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে নাই বললেই চলে, তাই তো? তখন এই সরকার ওইটা কতটা বাস্তবায়ন করবে সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আর তার থেকেও বড় কথা হলো জুলাই সনদে অনেকগুলি ধারা বা বিধান করা হয়েছে যেটা আমাদের সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী।
এখন সংবিধান পরিপন্থী কোনো সংশোধন তো সংসদ পাশ করতে পারে না, পাশ করলে এটা কোর্টে চ্যালেঞ্জ হবে, বাতিল হয়ে যাবে। জুলাই সনদ যেটা, তারা শপথ না নিলেও সেটা বাস্তবায়নের সুযোগ কিন্তু নষ্ট হয় নাই। যে অধ্যাদেশগুলো জারি হয়েছে সেগুলো পার্লামেন্টে উঠবে, তো এখন সেগুলা উঠার পরে কতটুকু গ্রহণ হয় কতটুকু বর্জন হয় সেটার উপরে নির্ভর করবে। তো আমি মনে করি এটা নিয়ে একেবারে খুব হতাশ হওয়ার কোনো কারণ নেই। অন্তর্বর্তী সরকার মোট অধ্যাদেশ দিয়েছিল 133টি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সবগুলোই সংসদে উত্থাপন করা হবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কাল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই সভা হবে। সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, যাচ্ছি তার কাছে। রবিন, সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকে কি কি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে? এছাড়া প্রধানমন্ত্রীর আজ আর কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। রাব্বি, আজকে প্রধানমন্ত্রীর সব কর্মসূচি আসলে এই সংসদ সচিবালয়ে এবং সংসদে প্রধানমন্ত্রীর যেই সভাকক্ষ রয়েছে সংসদ নেতা হিসেবে, সেখানটাতেই তিনি বলা চলে দিনের শুরু থেকেই তার কর্মসূচি শুরু করেছেন। এখন এই মুহূর্তটাই যদি বলতে চাই, সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় দলের যে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে এবং এই সভাকে ঘিরে আরও খানিক আগে থেকেই বলা চলে সংসদ সদস্যরা, বিএনপি দলীয় যে সংসদ সদস্যরা রয়েছেন তারা প্রবেশ করেছেন সংসদ ভবনে এবং প্রধানমন্ত্রী এর আগে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে। তারপর তিনি শিক্ষা সংক্রান্ত সরকারের অগ্রাধিকার কার্যক্রম সম্পর্কে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বিষয়ক উপদেষ্টার সঙ্গে। এরপরেই তিনি এই সংসদীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন এবং এই সভার শেষে তিনি আরও দুটি বৈঠক করার কথা রয়েছে। রেশম ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার ও বাজার সম্প্রসারণ সম্পর্কে বস্ত্র ও পাট মন্ত্রী সচিব, কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক, রেশম উন্নয়ন বোর্ড এবং রেশম গবেষণা ইনস্টিটিউটের সাথে সভা করবেন এবং তারপর পরই আবার আরও একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে শ্রমবাজার, শ্রম সংশ্লিষ্ট বিষয়ক আলোচনা, যেখানে উপদেষ্টা থাকবেন এবং সেই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী থাকবেন। এছাড়া দুপুরে এবি পার্টির, অর্থাৎ যারা একটি স্বতন্ত্র অন্য একটি রাজনৈতিক দল, সেই এবি পার্টির চেয়ারম্যানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। আজকে যে সংসদীয় দলের সভাটি অনুষ্ঠিত হবে সেখানে মূলত আগামীকালকের অধিবেশনে কে সভাপতিত্ব করতে যাচ্ছেন এবং সে সঙ্গে স্পিকার কে হতে পারেন সেসব নিয়েও একটি আলোচনা হতে পারে। একটু শুধুমাত্র প্রাথমিক একটি ধারণা দিয়ে রাখি, রাব্বি, স্পিকার হতে পারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী অথবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তাদের দুইজনের কথা বেশ জোরালোভাবে গুঞ্জন আকারে আছে। বাকিটা আজকের বৈঠকে সিদ্ধান্ত হবে, যদিও আগামীকাল সেটি চূড়ান্তভাবে ঘোষণা হবে। আজ দুপুর 1:30 নাগাদ চিফ হুইপ নুরুল ইসলাম মনির তরফ থেকে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে আজকের এই সংসদীয় দলের সভা নিয়ে। রাব্বি। রবিন, আপনাকে ধন্যবাদ। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন। বাস, ট্রেন, লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যবসার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করার কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা রয়েছে যাত্রীদের, নতুন করে ভাবনার জায়গায় রয়েছে জ্বালানি ইস্যু। বিশ্বাস সরকারের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। বহুদিন হলো এতখানি যত্ন পায়নি উত্তরাঞ্চলের পথে আসা যাওয়া করা এই বাস। সামনে ঈদ যাত্রা, তাই দৃষ্টিনন্দন সাজে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা শ্রমিকদের। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর। তবে পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি ইস্যু। বাসার পরিবারের সাথে সময় কাটাবো, বাবা মা যারা আছে ওনাদের সাথে সময় কাটাবো, কারণ বড় কোনো ঈদের বন্ধ বা পূজার বন্ধ এইসব বড় কোনো ছুটি না হলে আসলে টিউশনের একটা চাপ থাকে। যাত্রীরা সন্তুষ্ট না হয়, গাড়ির ভিতরে যাতে ময়লা, গ্যাস গন্ধ এগুলো যাতে না থাকে, যাত্রীরা যাতে ভালোভাবে বাসায় যাইতে পারে। তারা আমরা স্টাফ জাতি সবগুলোই খুব টেনশনের ভিতরে আছি। বড় ইচ্ছা ছিল বছর করে ঈদটা আনন্দে উল্লাসে কাটাবো। দেশে তেল নাই, পাম্পে গেলেই কষে তেল নাই, আমাদের ওই অভাব কাটবে না, আমরা ঈদও কাটাতে পারবো না। কোম্পানিও বলে দিচ্ছে যে হয়তো তেল দিতেও পারে, নাও দিতে পারে, ওইরকম একটা উদ্দেশ্য। তে যে জায়গায় আমাদের 200 লিটার লাগে ওই জায়গায় তো আমরা 50 লিটার হলেও আশা করতে পারি।
কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকলেই আলাদা করে চোখে পড়বে ঈদের প্রস্তুতি। শৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে বসেছে বাঁশের বেষ্টনী। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। আসা যাওয়ার অগ্রিম টিকিটের শতভাগ দেওয়া হয়েছে অনলাইনে। টিকিট না পাওয়া কয়েকজনের দেখা মিলল কমলাপুরে। অগ্রিম টিকিট কাটি নাই, পাই নাই, কিন্তু এভাবেই কষ্ট করে যাইতে আর কি, কারণ ঈদ তো বাড়িতে করতে হবে। সার্ভারে ঢোকার সাথে সাথে হ্যাং হয়ে যায় আর সিটগুলা সবগুলাই ব্লক হয়ে যাইতেছে। কেউ সিট বুকিং করতে পারতেছে আর কেউ পারতেছে না। আবার কেউ বিকাশের মাধ্যমে যেমন পেমেন্ট করতে যায়, সাথে সাথে দেখা যাচ্ছে অন্য কেউ বুকিং করে নিয়ে নিচ্ছে। নৌপথের প্রস্তুতিটাও সমান তালের। রঙের আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে সদরঘাটের লঞ্চ। বাসের চাপে জৌলুস হারালেও ঈদের এই সময়ে কদর বাড়ে নৌযানগুলোর। এই ছুটিতে দৈনিক প্রায় 1.5 লাখ মানুষ নৌপথে ছুটবেন গন্তব্যে। রোজার মাসটা তো মনে করেন লস দিয়ে আসতেছি, এখন ঈদের সময় আশা করি এইটা তেলের টাকা দিয়া মালিককে কিছু দেওয়ার জন্য চেষ্টা করি। ঈদের আগের থেকে ঈদের পরে ব্যবসা ভালো হয়। ঈদে তো শুধু একমুখী যায়, আমার খালি চালা দিতে হয়। ভাড়া বাড়াইলে গ্যাঞ্জাম সৃষ্টি হয়, লোকজন তখন বাড়তি থাকে, তো সমস্যা হয়। আর বাড়ানোর দরকার নাই, তো তখন লোক বাড়তি থাকে, কালেকশন বাড়তি থাকে। ঈদযাত্রার পুরো সময়ে ঘাটের নিরাপত্তা নিশ্চিতে টহলে থাকবে কোস্টগার্ড, নৌ পুলিশ ও র্যাব। অতিরিক্ত যাত্রী বহন আর ভাড়া আদায় ঠেকাতে টার্মিনালগুলোয় নজরদারি জোরদার করার কথা জানিয়েছে BIWTA। একরকম বিশ্রামে আছে ওপারের লঞ্চগুলো। চলছে টুকিটাকি সারাইয়ের কাজ, কেননা কদিন পরেই ব্যস্ত বহরে যুক্ত হবে তারা। লঞ্চ মালিকরা বলছেন এবার ছুটি লম্বা, আর তাই যাত্রী চাপ অতটাও হবে না সদরঘাটে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। লাগাতার 12তম দিনের মতো ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ করেছে ওয়াশিংটন। অঞ্চলটিতে 16টি মাইন বিছানো জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটে বোমারু বিমান দিয়ে ফেলা হয়েছে বাংকার বিধ্বংসী বোমা। রাতভর রাজধানী তেহরানে চলেছে বিমান হামলা। এদিকে পশ্চিম ইরানে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। তেহরান ও তাবরিজে কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তারা। হামলার খবর পাওয়া গেছে কেরমান শহরের একটি এয়ারপোর্টেও। যুদ্ধ শুরুর পর ইরানের 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এ পর্যন্ত প্রাণ গেছে 1300-র বেশি মানুষের। আবারও ইরানের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। অঞ্চলটির তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেহরান। আক্রান্ত হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ আর কয়েকটি শহর। কুয়েতে মার্কিন ঘাঁটি ক্যাম্প আরিফজানে হামলার দাবি করেছে তেহরান। ড্রোন ও মিসাইল ছুড়েছে বাহরাইন ও সৌদি আরবের তেল ক্ষেত্রে। রিয়াদ জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান। মিসাইল ছুড়েছে সৌদির পূর্বাঞ্চলেও, তবে সেগুলো ভূপাতিতে দাবি করেছে রিয়াদ। কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আগুন ধরে যায় গুরুত্বপূর্ণ স্থাপনায়, তবে এতে কেউ হতাহত হয়নি। অবশ্য কার্যক্রম বন্ধ রেখেছে অঞ্চলটির সবচেয়ে বড় তেল শোধনাগার। হামলা হয়েছে কাতার, কুয়েতেও। শত্রুপক্ষের ডাকে সাড়া দিয়ে কেউ ইরানের রাজপথে নামলে তাকে বিক্ষোভকারী নয়, শত্রু হিসেবে বিবেচনা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পুলিশ প্রধান আহমদ রেজা রাদান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেন, এমন পরিস্থিতির জন্য ট্রিগারে হাত রয়েছে নিরাপত্তা বাহিনীর। এই পরিস্থিতিতে কেউ যদি শত্রুপক্ষের ডাকে রাস্তায় নামে, আমরা তাদের বিক্ষোভকারী হিসেবে নয়, শত্রু হিসেবে বিবেচনা করব এবং তাদের সাথে তাই করা হবে যা শত্রুদের সাথে করি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের আঙুল ট্রিগারেই রয়েছে। তারা দেশের মানুষ ও দেশের সুরক্ষায় লড়াইয়ের জন্য প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর পরিকল্পনা বাতিল করা হয়নি। বিষয়টি এখনো বিবেচনায় রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।
U.S. combat capabilities. প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের স্থলসেনা পাঠানোর সম্ভাবনা এখনো উড়িয়ে দেননি। এ বিষয়ে চিন্তাভাবনা করছেন তিনি। ইরানের সন্ত্রাসী প্রশাসনের জবাব দেওয়ার সক্ষমতা দ্রুত কমে যাচ্ছে। তাদের মিসাইল তৈরির কারখানাগুলোয় হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। সম্প্রতি B-2 বম্বার 2000 পাউন্ড বোমা ফেলেছে তাদের মিসাইল সাইটগুলোতে। লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার রাতের এসব হামলায় হিজবুল্লাহর অর্থনৈতিক শাখা আল কুর্দ আল হাসানকে টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে IDF। ইসরায়েলি সেনাদের পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালানোর দাবিও করেছে গোষ্ঠীটি। ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হলে IDF-এর বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দিতে দেশটিতে সেনা অভিযান শুরু করে IDF। এখন অবধি লেবাননে কমপক্ষে 571 জন নিহত হয়েছে নিশ্চিত করেছে প্রশাসন। রংপুর বিভাগের বেশিরভাগ পাম্পে জ্বালানি তেল দেয়া হচ্ছে না। এতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে ভোক্তাদের মাঝে। সকাল থেকেই মোটরসাইকেল নিয়ে পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা। কিছু পাম্পে অকটেন দেয়া হলেও পেট্রোল দেয়া হচ্ছে না। বেশিরভাগ পাম্প বন্ধ রাখা হয়েছে। সেগুলোতে অকটেন, পেট্রোল, ডিজেল সহ সব ধরনের জ্বালানি তেল বিক্রি বন্ধ। এ নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। মজুদ থাকা সত্ত্বেও তেল না দেওয়ার অভিযোগ উঠেছে পাম্পগুলোর বিরুদ্ধে। রংপুর বিভাগের 8 জেলায় 3.5 শতাধিক পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহ করা হয়। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, বিভাগের সার্বিক পরিস্থিতি জানাবেন, কোনো পাম্পে তেল দেয়া শুরু হয়েছে কিনা সে বিষয়েও জানতে চাই। রাবি, মোটা দাগে যদি বলি যে কিছু কিছু জায়গায় তো তেল দেয়া হচ্ছে এবং অধিকাংশ জায়গাতেই কিন্তু জ্বালানি তেল দেয়া হচ্ছে না। যারা পাম্প মালিক আছেন তারা যেটি বলবার চেষ্টা করছেন যে তারা সরবরাহ পাচ্ছেন না, সে কারণে তারা দিতে পাচ্ছেন না। আর কিছু কিছু জায়গায় যে ডিজেলের যে আছে সেই ডিজেল, যারা পাম্প মালিক আছেন তারা যেটি বলবার চেষ্টা করছেন যে তারা সরবরাহ পাচ্ছেন না, সে কারণে তারা দিতে পাচ্ছেন না। আর কিছু কিছু জায়গায় যে ডিজেলের যে আছে সেই ডিজেল কিছু দেয়া হচ্ছে। আমি যদি রংপুর মহানগরীর আমরা ইউনিক যে পাম্পটি আছে নগরীর, সেখান থেকে যদি আমরা আপনাদেরকে একটু দেখাতে পারি যে এখানে সকাল থেকেই লোকজন আসছেন, এভাবেই তারা ফিরে যাচ্ছেন এবং কালো কাপড় দিয়ে কিন্তু এভাবে বেঁধে রাখা হয়েছে। অর্থাৎ তাদের ভাষায় যে তাদের এখানে যেহেতু তেল সরবরাহ নেই বা মজুদ নেই, সে কারণে তারা দিতে পারছে না। আমরা একটুখানি শুনতে চাই, তার আগে একটু যে তথ্যটা দিতে চাই সেটি হচ্ছে যে রংপুর মহানগর আশেপাশের প্রায় 40টি সহ সারা রংপুর বিভাগের প্রায় 350টিরও বেশি কিন্তু পেট্রোল পাম্প আছে। আমি এই যে পেট্রোল পাম্পটি আছে তার সাথে যুক্ত একজন ব্যক্তি, আমি আপনার কাছে জানতে চাই কেন আপনারা দিচ্ছেন না এই পেট্রোল বা অকটেন দিচ্ছেন না কেন? মানে দিচ্ছি না কেন, আমাদের তেল নাই, আমাদের পাম্প ড্রাই। আমাদের মনে করেন পরশুদিন হাফ গাড়ি পেট্রোল দিছে, এই পেট্রোলটা আমরা পরশুদিন রাত বিকালে বিক্রি করলাম, কালকে সারাদিন বিক্রি করছি আর তেল শেষ হয়ে গেছে। কিন্তু ডিজেল আছে, ডিজেলের কোনো সংকেত নাই। আচ্ছা, কেন দিচ্ছে না কি বলছে ডিপোরা? না, ডিপু দিচ্ছে না কেন, ডিপুরও মনে করেন ওদের সিস্টেম আছে। মানে সিস্টেম কি মনে করেন ওদেরও কোটা আছে, কিন্তু কোন কোন পাম্পে কতটুক দিবে। এখন মনে করেন আমাদের হয়তো হাফ গাড়ি তেল দিবে, আমাদের মনে করেন 50 বা 52 নম্বর সিরিয়ালে গাড়ি পড়ে আছে। এখন নিতে নিতে সন্ধ্যা লাগে যায়। এই জন্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলমগীর। আলমগীর হোসেন, যিনি এই ইউনিক পেট্রোল পাম্পের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। আমরা যে তথ্যটি তার ভাষায় যেটা উঠে আসলো যে এখানে পাচ্ছেন না, যেহেতু সরবরাহ পাচ্ছেন না ডিপো থেকে, তারা বলছেন যে তাদের মজুদ নেই, তারা ডিপো থেকে সরবরাহ পাচ্ছেন এবং ডিপো থেকেও সেইভাবে। জি মাজহার, সরবরাহ না থাকার কারণে তেল যে ক্রেতাদের দিতে পারছেন না তারা। আপনাকে অনেক ধন্যবাদ। পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের বিরুদ্ধে নারী কর্মচারীকে হেনস্থার অভিযোগ উঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে সহকর্মীদের বিস্তর অভিযোগ। সহকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে হুমকি ধমকি, গালাগালি ও বিভিন্নভাবে হেনস্থা করছেন কর্মরতদের। এসব নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কার্যালয় থেকে চলে যান ওই কর্মকর্তা। এতে ব্যাহত হচ্ছে সেবা। এরই মধ্যে শোকজ নোটিশ পাঠানো হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে। পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামান। জেলা সহ আরও 3 উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা পদের দায়িত্ব তার কাঁধে। 4টি দপ্তরের ভারপ্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, নারী দিবসেই হাত তুলেছেন অফিসের এক নারী কর্মচারীর গায়ে। অভিযোগ, রোববার নারীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে যান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক। দেরি হওয়ায় জেলা প্রশাসক কার্যালয়ের দোতলায় নারীদের গালাগালি, এমনকি এক কর্মীর গায়ে হাত তোলেন এই কর্মকর্তা। এ নিয়ে সহকর্মীদের তোপের মুখে পড়েন নিজ কার্যালয়ে। অফিস থেকে দৌড়ে বের হয়ে যান তিনি। পিছন পাশে যায়,
মাথাটা ধরে এই বাজে মহিলা বিয়াদ্দম মহিলা এইভাবে বলে আমাকে ধাক্কা দিল। ঘটনার পরদিন উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামানের শাস্তি ও অপসারণ দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন তারা। মানববন্ধনে অংশ নেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের স্টাফরাও। সেই ক্ষোভ থেকে কর্মচারীদের সাথে অফিসের হাজিরা খাতা নিয়ে আবারও বাকবিতণ্ডায় জড়ান অভিযুক্ত কর্মকর্তা, এমন অভিযোগও রয়েছে। এর কথাবার্তা চাল দল গালি গালাজ অতিষ্ঠ ভয় দেখায় যে আমার বিপক্ষে গেলে বা আমার সম্পর্কে কোনো বাজে কমেন্ট করলে বাইরে আমি আপনাদের ইয়েতে দিব না, আপনাদের সার্ভিস বুকে সই দিব না, ACR-এ সই দিব না, লাল কালি দিব, কিভাবে পেনশন নেন ওইটাই দেখব। যদি আমার কোনো ভুল টুটি পায় স্যার আমাকে বেফাস ভাবে গালাগালি করে, বকাবকি করে, আমি সহ্য করতে পারি না। আমি বিচার চাচ্ছি সবার কাছে। আমার সাথে যে নির্যাতন হয়েছে কোনো নারীর সাথে যেন আর এই ধরনের অন্যায় বিচার যেন না হয়। ঘটনার পর থেকে কার্যালয়ে উপপরিচালক ওয়াহিদুজ্জামান উপস্থিত না থাকায় ব্যাহত হচ্ছে সেবা। এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু ভদ্র মহিলা আমার পক্ষে এসে উপস্থিত হয়ে ওনারা একটা মৌখিক অভিযোগ দাখিল করেছেন। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনা তারা স্বাক্ষরিত এক নোটিশে ওয়াহিদুজ্জামানকে শোকজ করা হয়। শোকজ নোটিশ জেলা কার্যালয়ে পৌঁছেছে বলে জানান অফিস সহকারীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্রিফ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরাসরি যাচ্ছি সেখানে। মেজর শেয়ারিং হচ্ছে কিন্তু ডিজেল, পেট্রোল, অকটেন। বাস্তবতা হচ্ছে সংকটটা কিন্তু মূলত ওই জায়গায়। এখন আমরা যেটা দেখলাম যে এই আপনার মানে আমরা এলপিজির কথা শুনছি, LNGর কথা শুনছি, কিন্তু আমরা পেট্রোল, অকটেন, ডিজেল এগুলো নিয়ে খুব বেশি স্পষ্ট কোনো তথ্য পাচ্ছি না। মানুষ সত্যতা বলতে কি গত পরশুদিন পারলে আমাকে একজন মানে রাইড শেয়ারার আমাকে মারে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকরা তোপের মুখে পড়ে যখন আমরা রিফিলিং স্টেশনগুলোতে নিউজ করতে যাই, অনেকে মানে চড়ে যায়, অনেক জায়গায় তেল পায় না। এখন একটু স্পেসিফিক যদি আপনি মানে যদি বলেন কষ্ট করে যে আমাদের যে পাইপলাইনে এই যে বললেন যে 10টা আসতেছে, যে 2টা আসবে আজকে বা 6টা আছে, মানে উদ্বেগের যে জায়গাটা পেট্রোল, ডিজেল, অকটেন এইগুলোর স্ট্যাটিস্টিক্সটা কি আছে, বাস্তবতা কি? আমরা যদি হয়তোবা বিপিসি, জি আমি আপনাদেরকে একটু আরো ক্লিয়ার করে বলি। আমরা হয়তোবা তেলের স্ট্যাটিস্টিক্স এবং সংকটের আরো যদি ডিটেলসটা হয় এটা বিপিসি থেকে টোটাল বিষয়টা ব্রিফিং করাটা হয়তোবা আরো সমীচীন হতো। বাট আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং সেই জায়গা থেকে আমরা বলছি যে আশঙ্কার জায়গাটা একটু তুলনামূলক কম। LNG এবং গ্যাস অয়েল এটা নিয়ে জাহাজ আসবে। আমাদের যে 4টা জাহাজ আগমনের অপেক্ষা আছে সেটার ভিতরে 2টা হচ্ছে আমাদের LNG নিয়ে আসবে, এরপরে একটা আসবে গ্যাস অয়েল নিয়ে এবং একটা আসবে LPG নিয়ে, যেটি 4টা এখন অন দ্য ওয়েতে রয়েছে। আর আমাদের যে সংকটের জায়গাটুকু আপনারা বলছেন সেই জায়গাটুকুতে অকটেন, পেট্রোল কিংবা যে সমস্ত ডিজেলের বিষয়টা বলছেন এই বিষয়টা আমি গতকালকেও সংবাদ ব্রিফিং দেখছিলাম, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এটা সরকার সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েই কিভাবে এটাকে মোকাবেলা করবে এবং চাহিদার আমাদের যা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা জাহাজ এখানে দেওয়া প্লাস হচ্ছে গিয়া চাহিদাটা প্লেস করা, টেন্ডার ফ্লোট করা, এই কাজগুলো খুব সচেতনভাবেই তারা করছেন। আমরা মনে করি যারা ইউজার লেভেলে আমরা আছি আমাদেরও সচেতনতার প্রয়োজন রয়েছে যে এই সংকটের জায়গাটা কতটুকু বাস্তবিক এবং কতটুকু অন দ্য গ্রাউন্ড সেটা দেখার বিষয়। এখানে আমাদের কাছে অ্যাটলিস্ট যানবাহন সংক্রান্ত যে বিষয়টা আমাদের নজরে এসেছে সেটা হচ্ছে গিয়া বিগডা থেকে একটা তারা পয়েন্ট বলেছিল যে সমস্ত গাড়িগুলোতে তাদের পণ্য পরিবহন হয় তারা তেলের বিষয়টা নিয়েছে। আমরা তাদের যে সমন্বিত চাহিদাটা রয়েছে সেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে দিয়েছি। তো এখন যদি তাদের কোনো সমস্যা হয় ফার্দার হয়তো আমাদের কাছে আসলে আমরা সমন্বয়গুলো করে দিতে পারবো। দর্শক, এই ছিল যমুনা নিউজে